তো হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ক্লাস 11 সেমিস্টার 1 একটি কবিতা, চারণ কবি, যেটি ভারভরাও রাওয়ের লেখা। আর এই কবিতাটি বাংলা ভাষায় লেখা হয়নি, কিন্তু বাংলা ভাষায় অনুবাদিত হয়েছে। আর এই বাংলায় অনুবাদকের নাম হলো শঙ্খ ঘোষ। তো আমি আছি তোমাদের সঙ্গে, তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমাদেরকে বলবো যে যেহেতু আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব, সেহেতু তার আগে কবির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কবি ভারভরাও রাওয়ের জন্ম 1940 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর এক সম্ভ্রান্ত তেলেগু ব্রাহ্মণ পরিবারে। তার শিক্ষা জীবনে সবচেয়ে বেশি কেটেছে ওয়ারাঙ্গল ও হায়দ্রাবাদে, অর্থাৎ দক্ষিণ ভারতকে কেন্দ্র করে। তার কর্মজীবন সম্পর্কে আমরা যদি দেখি, তিনি ভারতবর্ষের তথ্য ও সম্প্রচারের মন্ত্রকের প্রকাশ হন। তবে পরবর্তীকালে তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন নামকরা ও বিখ্যাত কলেজে তিনি শিক্ষক ছিলেন। তিনি এই কলেজগুলিতে তেলেগু বিষয়টার উপর শিক্ষকতা করতেন। আর সাহিত্যের প্রতি একটা মায়া বা আকর্ষণ চলে আসে, অর্থাৎ তিনি সাহিত্য ভাষাটাকে ভালোবেসেছিলেন এবং পরবর্তীকালে লেখক হিসাবে তিনি সুনাম অর্জন করতে থাকেন। তার লেখা কিছু কাব্যগ্রন্থ, যেটি দক্ষিণ ভারতের বেশ কিছু জনপ্রিয়তা লাভ করেছিল এবং পরবর্তীকালে তার বিভিন্ন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষাতে রূপান্তর করা হয়েছিল। তার লেখা কিছু কাব্যগ্রন্থ: 1 স্বেচ্ছা, 2 জীবনাধি, 3 বীজভূমি প্রভৃতি। তার লেখা এই কাব্যগ্রন্থগুলির মেন উদ্দেশ্য ছিল সমাজ সচেতনতা, তৎকালীন সময়ে ঘটে যাওয়া অন্যায়, অবিচার ইত্যাদিকে তুলে ধরেছেন তার কাব্যগ্রন্থের মাধ্যমে। আর এই কবিতাটিতে আমরা দেখব যে সমাজ সচেতনতার দিক থেকে তিনি এই কবিতাটিতে তুলে ধরেছেন। তো চলো এবার কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করা যাক। নিয়মকানুন যখন সবলোপাট, অর্থাৎ নিয়মকানুন যখন সমাজে আর নেই, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। অর্থাৎ কবি যে সময় কবিতাটা লিখছেন, সেই সময়টাতে সমাজের সাধারণ মানুষের বাক স্বাধীনতাটা রোধ করে রেখেছিল। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, অর্থাৎ রক্তও ঝরছে না, কেউ খুনও হচ্ছে না, চোখের জলও ঝরে পড়ছে না। তার কারণ চোখের জল শূন্য হয়ে গেছে। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। অর্থাৎ পরিবেশের পরিস্থিতি যখন খারাপ বা অগোছালো থাকে, তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। তাই কবি এখানে বলেছেন যে সাধারণ বিদ্যুৎও বজ্রের আকার নিচ্ছে এবং ঝিরঝিরে বৃষ্টিও প্রলয় ঝড় টেনে আনছে। অর্থাৎ এখানে পরিস্থিতি স্বাভাবিক নেই, সব কিছু ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। অর্থাৎ প্রকৃতপক্ষে বলা যায় যে কবিরা জেলে বন্দি, অর্থাৎ এখানে শুধু সাধারণ মানুষজনের কণ্ঠকে রোধ করে রাখে, শুধু তাই নয়, এমনকি কবিদের কণ্ঠকেও রোধ করে রাখার জন্য তাদেরকে জেলে বন্দি করে রেখেছে, যেটি কবিতা আমাদেরকে তার কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, তখন ভয় পায় এরা। অর্থাৎ যখন কাঁপন লাগে জীব, অর্থাৎ কবি বলেছেন যে যখন আমরা কথা বলি, তখন এই কথা বলার প্রধান মাধ্যম হলো জীব, অর্থাৎ বাক স্বাধীনতা মানুষের মধ্যে উদ্বেলিত হয়ে উঠেছে। বাতাসকে মুক্ত করে দেয় সুর, অর্থাৎ আর শুধু তাই নয়, বাতাসের মধ্যে এক ধরনের সুর উদ্বেলিত হচ্ছে। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, অর্থাৎ গান হয়ে উঠেছে যুদ্ধের শস্ত্র। এবার অনেকের মনে হতে পারে যে গান কিভাবে যুদ্ধের শস্ত্র হতে পারে। অর্থাৎ যেমন কিছু গান আছে যেগুলি আমাদের মন্ত্রে দীক্ষিত করে, যেমন ব্রিটিশ সরকারদের ভারত থেকে বঞ্চিত করার জন্য ভারত মায়ের রত্ন কিছু কবি কিছু গান লিখেছিলেন। 1 নম্বর মুক্তির মন্দির। আর এই সব গানগুলি মানুষের প্রতিবাদের ভাষা যোগায়। কবিকে তখন ভয় পায় ওরা, অর্থাৎ এখানে ওরা বলতে অত্যাচারী শাসন শ্রেণীকে বোঝানো হচ্ছে, যারা তখন কবিদের লেখনীকে রোধ করতে চায়। যেমন ব্রিটিশ সরকারের সময় ব্রিটিশ বিরোধী কিছু কবিতা, বই, গল্প, যেগুলি ব্রিটিশ সরকারের এরা বাজেয়াপ্ত করেছিলেন, কয়েদ করে তাকে আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে, অর্থাৎ শাসন শক্তি তখন কবির গলায় ফাঁস পরিয়ে দিতে চায়, তার কারণ বাণীকে রোধ করে দেওয়ার জন্য। শাসক শ্রেণী তখন শোষকের একটি পদ গ্রহণ করে। কবি এটার প্রতিবাদ করেছেন এবং কবি বলেছেন যে তাকে যতই রোধ করার চেষ্টা করা হোক না কেন, কবি তার আবেগকে জনতার মধ্যে ছড়িয়ে দেয়, আর এই জনগণের মধ্যে তিনি শ্বাস নেন ও নতুন করে বেঁচে ওঠেন। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ কবি সর্বশেষ বলেছেন, কোনো কবিকে এইভাবে যদি রুদ্ধ করা হয়, তাহলে আদেও কবির কবিতাকে আদেও বন্ধ করা যাবে না। এমনকি ফাঁসির মঞ্চেও যদি তোলা হয় কোনো কবিকে তার মৃত্যুর জন্য, তখন কবিতার বাণী সমাজের বুকে জায়গা করেই থাকবে। যেমন কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা। যারা কবির কণ্ঠ রুদ্ধ করেছে, সেই অত্যাচারী শক্তিকে মনে রাখে না সকলে, মনে রাখে সেই কবিকে এবং তার চিরন্তর বাণীকে। সর্বশেষ বলা যেতে পারে যে প্রকৃতপক্ষে এটি একটি প্রতিবাদী কবিতা, যেটি কবিতার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি লিখেছিলেন। আশা করি তোমরা বুঝতে পারলে। অনেকের মনে কোশ্চেন আসতে পারে বা কোশ্চেন জাগতে পারে যে স্যার বা দাদা,
এই কবিতাটার যদি এমসিকিউ দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো তোমাদের সুবিধার্থে এমসিকিউগুলো তোমাদের জন্য সর্বদা তোমাদের পাশে থাকবে। তো দেখো স্ক্রিনের উপরে এক একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকের মনে কোশ্চেন হতে পারে যে স্যার দাদা এই পিডিএফটা দিতে পারলে খুব ভালো হতো এমসিকিউর। তো তোমাদের সুবিধার্থে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবে। টেলিগ্রাম চ্যানেলের নাম স্ক্রিনের উপরে দেখানো হচ্ছে, দেখে নাও তোমরা, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছতে পারে। আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।